বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। আপনি কি ভগবানের চেয়েও বড়? আমি বিরাগী, রাগ নামের কোনো রিপু আমার নেই। ঠিকই ধরেছ, দশম শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসসির সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের লাইন এগুলি। কতগুলি ধারাবাহিক পর্বে এই টেক্সট পোষণের ওপর থেকে তোমাদের কাছে প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। আজকে চতুর্থ পর্বে এই টেক্সট পোষণের যতটুকু নিয়ে আমরা প্রশ্ন উত্তর সহযোগে আলোচনা করেছিলাম তার পরবর্তী অংশ থেকে প্রশ্নের উত্তর আলোচনা করব। দেখো, এই টেক্সট পোষণের লাইনগুলি ধরে আমরা প্রশ্ন উত্তর আলোচনা করতে করতেই কিন্তু তৈরি করে নেব এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন কি থাকতে পারে, বা যে লাইন ধরেই প্রশ্ন থাকুক না উত্তরের পরিসর হয়তো একই জায়গা থেকে আমরা উপস্থাপন করতে পারি। তা কোন কোন লাইন ধরে প্রশ্ন থাকলে উত্তরটা একই জায়গা থেকে দেব সেটাও কিন্তু আজকে আমরা ঠিকঠাক করে বুঝে নেব। তাহলে চলো টেক্সট পোর্শন আজকে আমরা এখান থেকে শুরু করছি। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনো দিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। এটা পুরো প্রাকৃতিক একটা বর্ণনা তুলে ধরা হলো। তাছাড়া আরও অনেক কারণেই সন্ধ্যার চেহারাটা যেন চমৎকার মনে হচ্ছে। তার পরের অংশে রয়েছে, দেখো, ফুরফুর করে বাতাস বইছে, জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে। সেই আলোর কাছে একটা চেয়ারের ওপর বসে আছেন জগদীশবাবু। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত জ্ঞানী মানুষ জগদীশবাবু। আমরা আমাদের স্পোর্টসের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। তাহলে দেখো, এই পোর্শন পর্যন্ত মূলত এই যে জ্ঞানী মানুষ জগদীশবাবু, এটা একটা প্রশ্নের উত্তর। আজকের যেটা প্রথম প্রশ্ন, আমি কিন্তু মুখেই বলছি, তোমরা খুব মনোযোগ সহকারে প্রশ্নটা শুনবে এবং দরকার লাগে নোট ডাউন করে রাখতে পারো। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা, এই লাইন ধরে আজকের প্রথম প্রশ্ন। সন্ধ্যার চেহারা কিভাবে পাঠ্যাংশে ফুটে উঠেছে তা লেখো। 3 নম্বরের প্রশ্ন। তাহলে এর উত্তরটা হবে এই পোর্শন জুড়ে পুরোটা। তাহলে উত্তরটা শুরু করব আমরা কিভাবে? সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের কথক ও তার বন্ধুরা যখন জগদীশবাবুর বাড়িতে সন্ধেবেলায় স্পোর্টসের চাঁদা চাওয়ার জন্য উপনীত হয়েছিলেন, সেই সন্ধ্যার বর্ণনা আমরা কাহিনীতে যেভাবে পাই সেটি হলো যে শহরে, এইবারে এখান থেকে আমাদের উত্তরটা শুরু করতে হবে। শহরের গায়ে কতদিনই তো চাঁদের আলো এসে পড়ে, কিন্তু সেই দিনের মতো একটা স্নিগ্ধ শান্ত উজ্জ্বলতা যেন কখনো আর তারা ঠিক সেরকমভাবে লক্ষ্য করেননি, বা তাদের দৃষ্টিতে এতটা সুন্দর হয়ে অন্য কোনো দিন ফুটে ওঠেনি। শুধু তাই নয়, ফুরফুর করে বাতাস বইছে, জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে যেন কি বলতে চাইছে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে, এটাও সেই সন্ধ্যার পরিবেশ প্রকৃতিরই বর্ণনার মধ্যেই উঠে আসবে। সেই আলোর কাছে একটা চেয়ারের ওপর বসে আছেন জগদীশবাবু। শুধু পরিবেশ প্রকৃতি নয়, তার সঙ্গে যেন জগদীশবাবুর উপস্থিতিটাও এখানে মিশে গেছে। দেখো, সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত জ্ঞানী মানুষ জগদীশবাবু। এভাবেই সন্ধ্যার বর্ণনা বা সন্ধ্যার চেহারা কাহিনীতে ব্যক্ত হয়েছে। এটা গেল একটা 3 নম্বরের প্রশ্ন এবং আজকের প্রথম প্রশ্ন। এরপরের টেক্সট পোর্শন আমরা কিছুটা পড়ি, চলো। চমকে উঠলেন জগদীশবাবু। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল। আমরাও চমকে উঠেছি বই কি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কারণ সত্যি যে বিশ্বাস করতে পারছি না সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছেন, সে কি সত্যি হরিদা? ও চেহারা কি সত্যি কোনো বহুরূপীর হতে পারে? তাহলে এখানে এই অংশটার মধ্যে একটু লক্ষ্য করো তোমরা যে এখানে দুজনের অভিব্যক্তির কথা রয়েছে। এই অংশে আমরা দেখছি যে জগদীশবাবু রয়েছেন এবং জগদীশবাবুর কাছে গল্পের কথক ও তার বন্ধুরা স্পোর্টসে চাঁদা চাওয়ার জন্য উপনীত হয়েছিলেন। তাহলে জগদীশবাবু, এখানে দেখো, চমকে উঠলেন জগদীশবাবু, এটা জগদীশবাবুর অভিব্যক্তি, কিছু একটা থেকে চমকে উঠেছেন।
আবার আরও একটু অভিব্যক্তির কথা আসছে জগদীশবাবুর, যে বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল। তাহলে এই দুটো লাইন হচ্ছে জগদীশবাবুর বিস্ময় প্রকাশ করছে। এর পরের অংশটায় দেখো, আমরাও চমকে উঠেছি বই কি। তাহলে আমরা বলতে কারা? আমরা বলতে গল্পের কথক ও তার বন্ধু। আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কারা আশ্চর্য? এখানে কারা আশ্চর্য হয়েছে, ভয় পেয়েছেন? গল্পের কথক ও তার বন্ধুরা। সত্যি, তাছাড়া দেখো যে সত্যি যে তারা বিশ্বাস করে উঠতে পারছেন না, সিঁড়ির কাছে এসে যিনি দাঁড়িয়েছেন তিনি কি হরিদা? প্রশ্ন তাদের মনের মধ্যে জাগছে। তাহলে এটা তাদের অভিব্যক্তি। এবং তারা এটাও ভাবছেন যে ও চেহারা, যিনি এসে দাঁড়িয়েছেন তার চেহারা কি সত্যি একজন বহুরূপীর হতে পারে? এটাও তারা বুঝে উঠতে পারছেন না। তাহলে এখানে আমরা পরপর দেখলাম জগদীশবাবু যিনি এসেছেন, সেই সন্ধ্যার মুহূর্তে কেউ একজন এসেছেন, তাকে দেখে জগদীশবাবুরও একটা প্রতিক্রিয়ার কথা রয়েছে, সেই সঙ্গে গল্পের কথক ও তার বন্ধুদেরও প্রতিক্রিয়ার কথা এখানে রয়েছে। এটা ধরেই আজকের আমরা দ্বিতীয় প্রশ্ন পাবো। দেখো তারপরে টেক্সট পোর্শনটা একটু আমরা পড়ে নিই। তাহলে সে যিনি এসছেন এবারে তার বর্ণনা দেখো দেয়া হচ্ছে কিভাবে। জটা জুটোধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডলু নেই, চিমটে নেই, মৃগচর্মের আসনও সঙ্গে নেই, গৈরিক সাজও নেই। তাহলে দেখো এখানে নেই সব কিছু, মানে যেটা যেটা তুলে ধরা হচ্ছে তার কোনোটাই নেই। তাহলে আছে কি দেখো, আদুর গা, তার উপরে একটি ধপধপে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটি সাদা থান। তাহলে আছে শুধুমাত্র এই জিনিসগুলি, আর এগুলি কিন্তু নেই। মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, সে ঝোলার ভেতরে শুধু একটা বই গীতা। গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক, তারপর নিজের মনেই হাসলেন। আরও বর্ণনা রয়েছে দেখো আগন্তুকের। আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরই একটা চেহারা বলে মনে হয়। শরীরটা খুব শীর্ণই ছিল, যেন একটা অশরীরই চেহারা। কি অদ্ভুত উদাত্ত, শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। তাহলে এই পর্যন্ত হচ্ছে যিনি উপস্থিত হয়েছেন তার বাহ্যিক বর্ণনা। তাহলে আজকের দেখো দ্বিতীয় প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। অনেকগুলো লাইন ধরেই আমি 2 নম্বর প্রশ্ন বলছি এবং উত্তর একই হবে, শুধু মানে এই যে চমকে ওঠা, যে চমকে উঠলেন জগদীশবাবু, এখানে জগদীশবাবুর নামটা বলেই দেওয়া আছে। তাহলে জগদীশবাবু কেন চমকে উঠেছিলেন এর উত্তর যা হবে। তারপরে যদি এই লাইনটি ধরে প্রশ্ন করা হয় যে জগদীশবাবুর 2 চোখ বিস্ময় অপলক হয়ে গিয়েছিল কেন, তার উত্তরও কিন্তু একই হবে। বা যদি তার পরের লাইন ধরে দেখো, আমরাও চমকে উঠেছি বই কি, আমরা কারা, এর উত্তরটা শুধু আলাদা। কি হবে না, গল্পের কথক ও তার বন্ধুরা, এবং তাদের চমকে ওঠার কারণ কি, উত্তর কিন্তু জগদীশবাবুর চমকে ওঠার যা কারণ ছিল সেটা একই। তার সঙ্গে আরও লাইন দেখো, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কারা আশ্চর্য হয়েছিলেন বা ভয় পেয়েছিলেন এবং তাদের আশ্চর্যান্বিত হওয়ার বা ভয় পাওয়ার কারণ কি ছিল, এই কারণের উত্তরও কিন্তু একই হবে। আরও একটা লাইন দেখো, ও চেহারা কি সত্যি কোনো বহুরূপীর হতে পারে? কাদের মনে এই প্রশ্ন জেগেছে? এটা তো প্রশ্ন, যে কাদের মনে এই প্রশ্ন জেগেছে এবং কাকে দেখে কেন এই প্রশ্ন জেগেছিল। তাহলে এখানে যে এই আমরা আর কাদের মনে বলতে গেলে শুধু উত্তরে আসবে গল্পের কথক ও তার বন্ধুরা। এরপর সমস্ত কেনর উত্তর দেখো একই সঙ্গে বলছি। তাহলে আজকে 2 নম্বর প্রশ্ন আমি কিন্তু দিয়েছি এইখানে অনেকগুলি লাইন ধরেই কিন্তু একইভাবে আমরা এই প্রশ্ন পেতে পারি। তাহলে উত্তরে আমরা বলবো যে জগদীশবাবুর বাড়িতে, কাহিনীতে আমরা দেখি জগদীশবাবুর বাড়িতে গল্পের কথক, বহুরূপী গল্পের কথক ও তার বন্ধুরা যেদিন সন্ধেবেলায় স্পোর্টসে চাঁদা চাওয়ার জন্য জগদীশবাবুর কাছে উপনীত হয়েছিলেন, সেদিনই সন্ধ্যায় হঠাৎ করে বারান্দার সিঁড়ির দিকে তাকিয়েই জগদীশবাবু বিস্মিত হয়ে ওঠেন, চমকে ওঠেন। শুধু তাই নয়, জগদীশবাবু শুধু নয়, সেখানে উপস্থিত গল্পের কথক ও তার বন্ধুরাও আশ্চর্যান্বিত হয়েছিলেন বা চমকে উঠেছিলেন বা কিছুটা ভয়ও পেয়েছিলেন।
বা যাকে দেখেছিলেন তাকে দেখে বহুরূপী হরিদার সঙ্গে কোনোভাবেই মেলাতে পারছিলেন না। কারণ যিনি উপনীত হয়েছিলেন সেখানে তিনি একজন জটা জুটোধারী কোনো সন্ন্যাসী নন। এবারে উত্তরটা একেবারে টেক্সট পোর্শন থেকে। তার হাতে কমণ্ডলু চিমটে কিছুই নেই, এমনকি মৃগচর্মের আসন পর্যন্তও ছিল না। সঙ্গে ছিল না কোনো গৈরিক সাজ। ছিল কি না আদুর গা, তার উপরে একটি ধপধপে সাদা উত্তরীয়, পরনে ছিল ছোট বহরের একটি সাদা থান। আগন্তুক ব্যক্তিটির মাথায় ফুরফুর করে উড়ছিল শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে ছিল একটা ঝোলা এবং ঝোলার ভিতরে একটি ছিল বই, যা কিনা গীতা। তিনি গীতাটি বের করে যেন কি দেখলেন আর নিজের মনে হাসলেন। সেই সঙ্গে আগন্তুকের বাহ্যিক রূপের মধ্যে যেটা আরও ধরা পড়েছে, যে মানুষটি যেন জগতের সীমার ওপার থেকে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে যেন প্রায় অশরীরই একটা চেহারা বলে মনে হচ্ছে। কি অদ্ভুত! শুধু তাই নয়, কি অদ্ভুত উদাত্ত শান্ত উজ্জ্বল একটি দৃষ্টি যেন আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছিল। যিনি এসেছিলেন অর্থাৎ কিনা সেই আগন্তুকের এই বাহ্যিক রূপ দেখেই জগদীশবাবু, সেই সঙ্গে সেখানে উপস্থিত গল্পের কথক ও তার বন্ধুরা সকলেই চমকে উঠেছিলেন, আশ্চর্যান্বিত হয়েছিলেন এবং সেই সঙ্গে একটু ভয়ের অনুভূতিও কথক ও তার বন্ধুদের মধ্যে অনুভূত হয়েছিল। তাহলে উত্তরটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে কেনর উত্তরটা, যে লাইন ধরে ওই পোর্শনে থাকুক না কেন, উত্তরটা আমরা একই জায়গা থেকে দেব এবং টেক্সট পোর্শন ধরেই পুরো উত্তরটা উপস্থাপন করা সম্ভব। এরপরে চলো তারপরে কিছুটা অংশ পড়ি। উঠে দাঁড়ালেন জগদীশবাবু। আসুন। তাহলে জগদীশবাবু বারান্দায় বসেছিলেন, বারান্দাতেই তিনি উঠে দাঁড়িয়েছেন, আর যিনি এসেছেন অর্থাৎ কিনা আগন্তুক তিনি দাঁড়িয়ে আছেন সিঁড়ির নিচে। তিনি সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছেন আর জগদীশবাবু বারান্দাতে দাঁড়িয়েই সেই আগন্তুককে অভ্যর্থনা জানাচ্ছেন। আগন্তুক হাসেন, আপনি কি ভগবানের চেয়েও বড়? জগদীশবাবু কিছু ভেবে বলেন, কেন কেন আপনি এ কথা কেন বলছেন মহারাজ? আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, তাই ওখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। তাহলে দেখো এখানে একটা এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন রয়েছে যে জগদীশবাবু নিজেকে কত টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেছেন। 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারের কথা এখানে কাহিনীতে ব্যক্ত হয়েছে, বা বিরাগীর মুখে আমরা শুনতে পাই, বা আগন্তুকের মুখে আমরা শুনতে পাই। সেই মুহূর্তে সিঁড়ি থেকে নেমে যান জগদীশবাবু। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না, ক্ষমা চেয়ে নিচ্ছেন জগদীশবাবু সেই আগন্তুকের কাছে। আগন্তুক আবার হাসেন, আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই, ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা। তাহলে এটা আরেকটা ছোট প্রশ্ন, ছিল একদিন সেটা পূর্বজন্মের কথা, এখানে কোন বিষয়ের কথা বলা হচ্ছে? এখানে সেই আগন্তুকের, জগদীশবাবুর বাড়িতে যে আগন্তুক উপনীত হয়েছিলেন, এখানে তার রাগ নামক অনুভূতির কথা বা রিপুর কথাই তুলে ধরা হয়েছে। জগদীশবাবু বলুন, এখন আপনাকে কিভাবে সেবা করব? জগদীশবাবু জানতে চাইছেন। বিরাগী বলেন, ঠান্ডা জল চাই, আর কিচ্ছু চাই না। দেখো শুধুমাত্র ঠান্ডা জলই কিন্তু চেয়েছেন, যে আর কোনো প্রত্যাশাই তার নেই, এটাও তিনি স্পষ্ট করে দিয়েছেন। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে, না না হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব, হরিদার গলার স্বর এরকমেরই নয়। তাহলে দেখো হরিদার গলার স্বর এরকমেরই নয়, তাহলে হরিদার গলার স্বর সম্পর্কে কে সন্দেহ প্রকাশ করেছেন? এখানে গল্পের মধ্যে আমরা দেখি ভবতোষ এই সন্দেহ প্রকাশ করেছেন। তাহলে গলার স্বর সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন ভবতোষ। এরপরে দেখো, এটা একটা ছোট প্রশ্ন। বিরাগী বলেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে নিয়ে অনাদি বলে। এবার অনাদিও কিছু মন্তব্য উপস্থাপন করেন এখানে। শুনছ তো, এসব কথা কি হরিদার মুখের ভাষা হতে পারে? তাহলে ভবতোষ
হরিদার গলার স্বর নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন, আর অনাদি সন্দেহ প্রকাশ করছেন মুখের ভাষা নিয়ে। এখানে আগন্তুক যে মুখ থেকে ভাষাগুলি বার করছিলেন বা জগদীশবাবুর উদ্দেশ্যে ব্যবহার করছিলেন, সেটি যে কোনোভাবেই হরিদার মুখের ভাষা হতে পারে না, এই সন্দেহ কে প্রকাশ করেছেন? না, অনাদি। এগুলো কিন্তু এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রেও কোশ্চেন আকারে তোমরা পেতে পারো। তাহলে এতটা পড়ার পর আমি আজকের 3 নম্বর প্রশ্ন তোমাদের কাছে বলছি, যে এই লাইনটি ধরে, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? কার মনে এ ধরনের সন্দেহ জেগেছিল এবং কোন ভাষা প্রসঙ্গে বক্তা এ ধরনের সন্দেহ প্রকাশ করেছেন? দেখো, এসব ভাষা বলতে পরপর আমরা দেখছি হরিদার কতগুলো মন্তব্য। আমরা জানি কাহিনী থেকে যে তিনি হরিদাই ছিলেন, আগন্তুক আসলে একজন বহুরূপী, তিনি হরিদাই এই কাহিনীর কেন্দ্রীয় বা মুখ্য চরিত্র। তা এখানে মূলত বেশ কতগুলি মন্তব্য উপস্থাপন করার পরেই বা তার মন্তব্য, আগন্তুকের বেশ কতগুলি মন্তব্য শোনার পরেই কিন্তু অনাদি এই ধরনের সন্দেহ প্রকাশ করছে। সেই মন্তব্যটা শুরু হচ্ছে কোথা থেকে? না, এখান থেকে। তাহলে কোশ্চেনের অ্যান্সারটা আমরা কিভাবে বলবো? এখানে প্রথমে অ্যান্সারটা বলার আগে তোমাদের কাছে পরিষ্কার করে দিই যে মূলত 3টি ধরনের বা 3 জায়গায় মন্তব্য আমরা পাচ্ছি, যে কথাগুলো শোনার পর অনাদির মনেই সন্দেহ যে আপনি কি ভগবানের চেয়ে বড়, মানে এই কথাটাই আরও পরিষ্কার করে দিয়েছে এখানে। এটা একটাই কথা আগন্তুকের, জগদীশবাবুকে উদ্দেশ্য করে এই কথা। এরপরে দেখো, আগন্তুক বলছেন যে আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই, ছিল একদিন, এটা পূর্বজন্মের কথা। 2 নম্বর কথা। 3 নম্বর কথায় আমরা পাচ্ছি, দেখো, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। তাহলে এই 3টে কথা শোনার পরেই অনাদির মনের মধ্যে সন্দেহ জেগেছে যে এসব ভাষা কখনোই হরিদার মুখ থেকে বেরোতে পারে না। তাহলে এবারে উত্তরটা আমরা কিভাবে বলবো? উত্তরে বলবো, দেখো এখানে উত্তরটা কিন্তু আমরা একদম টেক্সট পোর্শনের লাইন ধরেই পাবো, কিন্তু একটু খাপছাড়াভাবে আমাদের উত্তরটা বেছে নিয়ে বলতে হবে। তাহলে জগদীশবাবুর বাড়িতে যে সন্ধ্যায় গল্পের কথক ও তার বন্ধুরা স্পোর্টসের চাঁদা সংগ্রহ করার জন্য উপনীত হয়েছিলেন, সেই সন্ধ্যাতেই জগদীশবাবুর বাড়ির সিঁড়ির নিচে এসে দাঁড়ান এক আগন্তুক, যাকে দেখে উপস্থিত সকলেই বিস্মিত হয়েছিলেন। তিনি জগদীশবাবুকে সিঁড়ির ওপর থেকে অর্থাৎ বারান্দা থেকে সেই আগন্তুককে অভ্যর্থনা করতে দেখে স্পষ্ট ভাষায় মুখের ওপর বলেন যে জগদীশবাবু বোধহয় 11 লক্ষ টাকা সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করছেন, তাই তিনি ওপর থেকে নিচে নেমে আসতে পারছেন না। এতে জগদীশবাবু খুব দ্রুতই সিঁড়ি দিয়ে নেমে যান, অপরাধ স্বীকার করেন এবং সেই আগন্তুক যদি যেন কোনোভাবে ক্রুদ্ধ না হন সে চেষ্টা তিনি করেন। এরপর আমরা দেখি সেই আগন্তুকের মুখ থেকে বেরিয়ে আসে যে তিনি একজন বিরাগী, রাগ নামে তার কোনো রিপুই নেই, হয়তো ছিল, সেটা হয়তো তার পূর্বজন্মের কথা। এই মন্তব্য শোনার পরে জগদীশবাবু কিছুটা ব্যাকুল হয়ে ওঠেন তার সেবা করার জন্য। বিরাগী শুধুমাত্র ঠান্ডা জলই চেয়েছেন এবং আর অন্য কোনো কিছুর প্রত্যাশা তার নেই, এটাও তিনি স্পষ্ট করে দেন, এবং জল খেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচেন সেই বিরাগী বা সেই আগন্তুক, এবং সেই সঙ্গে তিনি পরম সুখ সম্পর্কে জানান যে সকল সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াটাই হচ্ছে পরম সুখ। পরপর এই মন্তব্যগুলো সেই আগন্তুকের মুখ থেকে শোনার পরেই সেখানে উপস্থিত জগদীশবাবুর বাড়িতে উপস্থিত গল্পের কথকের বন্ধু অনাদির মুখ থেকেই এই ধরনের সন্দেহজনক মন্তব্য প্রকাশ পেয়েছে যে এই ধরনের আগন্তুকের ভাষাগুলো কখনোই হরিদার মুখের ভাষা হতে পারে না। তাহলে আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তর বুঝতে পারলে। তাহলে আজকে 3 নম্বর প্রশ্ন গেল। এরপর দেখো আমরা আবার কিছুটা টেক্সট পোর্শন আগে পড়ি, তারপরে কি প্রশ্ন রয়েছে দেখে নেব। জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপরে বসে পড়েছেন। বোধহয় বিরাগীর পা স্পর্শ করবার জন্যে তার হাত দুটো ছটপট করতে শুরু করেছে।
জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। দুই হাত জোড়ো করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। বিরাগী হাসেন। বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ীর দালান বাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন? বিরাগীজি, জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে। আজ আমি এতটাই তোমাদের পড়ালাম, এবারে আজকের যে চতুর্থ প্রশ্ন এবং শেষ প্রশ্ন দেখো এই লাইনটি ধরে। চতুর্থ প্রশ্ন আজকের, জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে। কেন বা কখন জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে উঠেছিল? তাহলে এর উত্তরে আমরা আবার ফিরে যাব এর আগের অংশে, একটু বিক্ষিপ্ত আকারেই উত্তরটা পাবো। দেখো, এর আগের প্রশ্নটার উত্তরে আমরা দেখছিলাম যে আগন্তুকের মুখের ভাষা নিয়ে। এবারে এই যে প্রশ্নটা, এটা জগদীশবাবু কেন্দ্রিক। তাহলে আগন্তুকের ভাষায় জগদীশবাবুর মধ্যে কি প্রতিক্রিয়া হচ্ছিল সেটাই তুলে ধরতে হবে আমাদের এই প্রশ্নের উত্তরে। তাহলে আমরা প্রসঙ্গ উল্লেখ করেই উত্তরটা শুরু করব যে জগদীশবাবুর বাড়িতে এক সন্ধ্যায় যেদিন গল্পের কথক ও তার বন্ধুরা স্পোর্টসের চাঁদা চাইতে উপনীত হয়েছিলেন, সেদিনই বারান্দায় বসেছিলেন জগদীশবাবু এবং হঠাৎ করে সিঁড়ির নিচে এসে দাঁড়ান এক আগন্তুক। সেই আগন্তুককে দেখে সেখানে উপস্থিত সকলেই বিস্মিত হয়েছিলেন এবং জগদীশবাবু বারান্দা থেকেই তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন। আগন্তুক এতে জগদীশবাবুকে 11 লক্ষ টাকা সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করার কথা বলেন। সঙ্গে সঙ্গে জগদীশবাবুর মধ্যে এক প্রবল অপরাধ বোধ জেগে ওঠে। তিনি ক্ষমাও প্রার্থনা করেন এবং দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে যান। কেননা কাহিনীতে আমরা দেখেছি, এখানে কিন্তু জগদীশবাবু সম্পর্কে একটু তথ্য তোমাদের দিতে হবে। কাহিনীতে আমরা দেখেছি যে কাহিনীর থেকে আমরা জানতে পারি জগদীশবাবু মানুষটি ধনী হলেও বেশ কৃপণ প্রকৃতির ছিলেন। কিন্তু কাহিনীর শুরুতেই আমরা দেখি এক উঁচুদরের সন্ন্যাসী যখন জগদীশবাবুর বাড়িতে এসেছিলেন, তিনি তাকে বিদায়কালে তার পায়ে কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে তার পায়ে পরিয়ে দিয়েছিলেন এবং তাকে প্রণামী স্বরূপ 100 টাকাও প্রদান করতে তিনি দ্বিধাবোধ করেননি বা তিনি কোনোভাবেই কার্পণ্য করেননি সেখানে। তা সেই রকমই একজন মানুষ যখন তার বাড়ির সিঁড়িতে এসে দাঁড়িয়েছেন, একজন একেবারে সেই বিরাগী মানুষ, সাধু সন্ত ধরনের মানুষ, তাকে দেখে বা তার মুখ থেকে এ ধরনের জগদীশবাবুর সমালোচনামূলক মন্তব্য শুনে নিজের মধ্যে প্রবল একটা অপরাধবোধ সৃষ্টি হয়। তাই তিনি যেভাবেই হোক তার সেবা করার জন্য ব্যাকুল হয়ে ওঠেন, যে কিভাবে তিনি তার সেবা করবেন, কিভাবে তাকে সন্তুষ্ট করবেন, তার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন। তখন বিরাগী ব্যক্তিটি বা বিরাগী মানুষটি তিনি ঠান্ডা জলে প্রত্যাশা করলে তা প্রদান করে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। শুধু তাই নয়, তিনি বিরাগী ব্যক্তিটি পরম সুখ সম্পর্কে যখন জানান যে সকল সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াই হচ্ছে পরম সুখ, তখন জগদীশবাবু সিঁড়ির ওপরে অর্থাৎ সেই বিরাগীর পায়ের কাছেই বসে পড়েন। বিরাগীর পা স্পর্শ করার জন্য যেন সেই মুহূর্তে জগদীশবাবুর হাত দুটো ছটফট করতে শুরু করে। এই অংশটা কিন্তু একেবারে টেক্সট পোর্শন থেকে আমরা বলতে পারবো। জগদীশবাবু যেন তার প্রাণের ভেতর থেকে অনুরোধ রাখেন সেই বিরাগীজির কাছে কয়েকটা দিন তার বাড়িতে থাকার জন্য। হাত দুটো জোড়ো করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। কিন্তু এরকম অবস্থাতেই যখন সেই বিরাগী হেসে জানিয়ে দেন যে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটি থাকতে তিনি একজন বিষয়ী মানুষের দালান বাড়িতে কোনোভাবেই আশ্রয় নেবেন না, তখন জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে ওঠে। তাহলে উত্তরটা আশা করছি তোমরা বুঝতে পারলে। একদম বিরাগীর উপস্থিতির শুরু থেকে যেখানেই জগদীশবাবুকে নানান ধরনের মন্তব্য করছে এবং জগদীশবাবুর মধ্যে প্রতিক্রিয়াগুলো নিয়ে আমাদের এখানে যে দেখাতে হবে জগদীশবাবু ধীরে ধীরে কিভাবে
বিরাগীর প্রতি আকৃষ্ট হয়ে তাকে যেভাবেই হোক একটু সেবা যত্ন প্রদান করে পুণ্য সঞ্চয়ের জন্য যেন উদ্গ্রীব হয়ে উঠছেন। আর সেটা যখন তিনি করতে পারছেন না, তখনই তার কণ্ঠস্বরের মধ্যে দেখা যাচ্ছে একটা করুণ ভাব স্পষ্ট হয়ে উঠছে। তাহলে আজকে তোমাদের কাছে এতটা পর্যন্ত টেক্সট পোর্শন প্রশ্ন উত্তর সহ আলোচনা হলো। যদি কারোর কোনো সমস্যা থাকে তোমরা আমাকে অতি অবশ্যই মেসেজ বক্সে জানাবে। এর পরের পর্বে আশা করছি বাকি টেক্সট পোর্শনটা তোমাদের কাছে শেষ করে দেব।